বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ। এর ভর আমাদের পৃথিবীর তুলনায় 318 গুণ বেশি। শুধু তাই নয়, সৌরজগতের সমস্ত গ্রহকে যদি একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তাতেও এর আকাশ সমস্ত গ্রহের তুলনায় 2.5 গুণ বেশি হবে। এই বিষয়টা থেকে আপনারা এটা নিশ্চয় অনুমান করতে পারছেন যে এই গ্রহটা আসলে কতটা বড়। একটা হিসেব অনুযায়ী এই গ্রহের মধ্যে 1300টারও বেশি পৃথিবী প্রবেশ করতে পারবে। বৃহস্পতি সম্পূর্ণভাবে গ্যাস দ্বারা তৈরি। এখানে এত প্রবল বেগে ঝড় হয় যে সেটা আমরা পৃথিবীতে কখনো অনুভব করতে পারবো না। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এর পৃষ্ঠ সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন। শেষমেশ তারা এই বিষয়ে জানতে পেরেছেন। বৃহস্পতি গ্রহে একাধিক প্রোব পাঠানো হয়েছে, যেগুলো এই গ্রহটার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বন্ধুরা, আপনাদের এটা জানা উচিত যে বৃহস্পতিকে পৃথিবীর বড় ভাই বলা হয়, কারণ এই গ্রহটা পৃথিবীকে বড় বড় পাথরের সঙ্গে সংঘর্ষের হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। এই পাথরগুলো পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলে পৃথিবীতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু কিভাবে? বন্ধুরা, সেটা জানার জন্য আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সৌরজগতের গ্রহগুলো 4.6 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। আগে আমাদের এই সৌরজগৎটা শুধুমাত্র ধুলোর একটা বিশাল বড় মেঘ ছিল। কিন্তু কয়েক লক্ষ বছর পর যখন এই ধুলো পরস্পরের সঙ্গে একত্রিত হতে থাকে, তখন গ্রহগুলোর নির্মাণ শুরু হয়। সবার প্রথমে পেছনের গ্রহগুলো সৃষ্টি হয়েছিল, যার মধ্যে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী সবার প্রথমে বৃহস্পতির জন্ম হয়েছিল। ধীরে ধীরে এই গ্রহটা বড় হতে শুরু করে এবং আশেপাশের সমস্ত ম্যাটারকে আকৃষ্ট করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এর আকৃষ্ট করার ক্ষমতা অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশনও বেড়ে যাচ্ছিল। সেই জন্য এটা সবথেকে বড় গ্রহের আকার ধারণ করে। বৃহস্পতি গ্রহে 90% হাইড্রোজেন এবং 10% হিলিয়াম আছে। ঠিক একইভাবে আমাদের সূর্যেও প্রায় 73% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম আছে। এরকম কম্পোজিশনের জন্য একাধিক বিজ্ঞানী বৃহস্পতিকে ফেল্ড স্টার বলে থাকেন, কারণ এর ভর যদি আরেকটু বেশি হতো তাহলে এটা গ্রহ না হয়ে একটা নক্ষত্র হতো। তখন এর কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন শুরু হয়ে যেত, যার ফলে এটা প্রবল মাত্রায় এনার্জি রিলিজ করত, ঠিক আমাদের সূর্যের মতো। কিন্তু যদি এটা হতো তাহলে আমাদের পৃথিবীর ছবিটাই একেবারে অন্যরকম হতো। বৃহস্পতিতে বিন্দুমাত্র স্থলভাগ নেই, এটা সম্পূর্ণ রূপে গ্যাস দ্বারা তৈরি। তবে এর মানে এটা একেবারেই নয় যে এর ভিতরে কোনো স্পেসক্রাফটকে পাঠানো সম্ভব। এর ভেতরে উপস্থিত গ্যাস এতটাই ঘন যে সেখানে যদি কোনো স্পেসক্রাফট যায় তাহলে সেটা সেখানে আটকে থাকবে, নয়তো ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতি গ্রহে আপনারা সাদা এবং বাদামি রঙের যে রেখাগুলো দেখতে পান, সেগুলো ভিন্ন ভিন্ন গ্যাস দ্বারা তৈরি, যেমন হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প। বিশেষ ব্যাপারটা হলো এই সমস্ত রেখাগুলো আলাদা আলাদাভাবে ঘুরতে থাকে, যার ফলে সম্পূর্ণ গ্রহের উপরে প্রভাব পড়ে। আসলে বৃহস্পতি আমাদের পৃথিবীর মতো একই দিকে ঘুরতে থাকে না, বরং বিভিন্ন ভাগ ভিন্ন ভিন্ন দিকে ঘুরতে থাকে। কিছু কিছু উল্টোভাবে, আবার কিছু কিছু সোজাভাবে। বৃহস্পতির কাছে আমাদের সৌরজগতের সবথেকে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে, যা আনুমানিক 10 থেকে 70 লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই ম্যাগনেটিক ফিল্ডটা বৃহস্পতির আউটার করে জেনারেট হওয়া কারেন্টের কারণে উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটাই আজকের নায়ক। এখানে একটা স্পেসক্রাফটকে পাঠানো হয়েছে, যার নাম জুনো। এই স্পেসক্রাফটটা বিজ্ঞানীদের বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বুঝতে অনেক বেশি সাহায্য করেছিল। এই গ্রহ থেকে আগত রেডিও ওয়েভের শব্দ কখনো কখনো সূর্য থেকে আগত রেডিও ওয়েভের শব্দের থেকে অনেকটাই তীব্র হয়ে থাকে, যেটা বিজ্ঞানীরা পৃথিবী থেকে সহজেই রেকর্ড করতে পারেন। এছাড়াও একসময় এর কাছে আমাদের সৌরজগতের সবথেকে বেশি উপগ্রহ ছিল। বৃহস্পতির কাছে বর্তমানে 79টা উপগ্রহ আছে। আজও এর একটা উপগ্রহ গ্যানিমিড আমাদের সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ। বিজ্ঞানীরা এই উপগ্রহটাকে এতটাই বাসযোগ্য বলে মনে করেছেন যে তারা মঙ্গলের পরে ট্রাইটন এবং এই উপগ্রহটাকে মানব সভ্যতা গড়ে তোলার জন্য টার্গেট করেছেন। তবে এখন আর বৃহস্পতির সবথেকে বেশি উপগ্রহ নেই। এই জায়গাটা শনি গ্রহ দখল করে নিয়েছে, যার কাছে বর্তমানে 82টা উপগ্রহ আছে। বৃহস্পতির কেন্দ্র আজও প্রচণ্ড রহস্যময়। সাম্প্রতিক একটা রিসার্চ অনুযায়ী এর কেন্দ্র তরল দ্বারা তৈরি হলেও সেটা এতটাই প্রেসারে আছে যে একেবারে সলিডের মতো আচরণ করে। কিছুটা এরকমই ঘটনা সমুদ্রের নিচেও দেখা যায়, যেখানে জলের প্রেসার এতটাই বেশি হয় যে নিচের জল সম্পূর্ণ বরফের মতো আচরণ করে, যদিও আসলে সেটা বরফ নয়।
2017 সালের জুলাই মাসে জুনো মহাকাশ যানটা বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল থেকে 9000 কিলোমিটার উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই এটা বৃহস্পতির ভীষণ সুন্দর একটা ছবি ক্যাপচার করেছিল। যখন বৃহস্পতি গ্রহে সম্পূর্ণ হাইড্রোজেন দ্বারা নির্মিত বিশাল বড় সমুদ্রের খোঁজ পাওয়া গিয়েছিল, তখন সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। আসলে বৃহস্পতির মধ্যে এত প্রেসার আছে যে হাইড্রোজেনের অ্যাটম পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং প্রেসারের কারণে সেটা লিকুইডে বদলে যায়, যার ফলে এই সমুদ্রটা নির্মিত হয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদের এটা বলবো যে কিভাবে বৃহস্পতি গ্রহ আমাদের পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এটা তো আপনাদের আগেই বললাম যে বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ। সবথেকে বড় হয় এর কাছে সবথেকে বেশি মাত্রায় গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যার ফলে এই গ্রহটা অনেক জিনিস নিজের সঙ্গে আটকে রাখে। একই সাথে আশেপাশে উপস্থিত সমস্ত কিছুকেই নিজের দিকে টেনে নেয়। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির মাঝে অ্যাস্ট্রয়েড বেল্টও বৃহস্পতির কারণেই তৈরি হয়েছে, কারণ এর মধ্যে যখনই কোনো কিছু এসে ধাক্কা খায় সেটা কয়েক টুকরো হয়ে ভেঙে যায় এবং অ্যাস্ট্রয়েড বেল্টে প্রবেশ করে। এর মধ্যে কিছু কিছু জিনিস বৃহস্পতির ভিতরে চলে যায় এবং কিছু কিছু বৃহস্পতিকে প্রদক্ষিণ করতে থাকে এবং পরবর্তী সময়ে তার উপগ্রহের আকার ধারণ করে। এই জন্যই বৃহস্পতির এতগুলো উপগ্রহ দেখা যায়। আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা জানেন যে আমাদের সৌরজগৎ প্লুটোর পরেই শেষ হয় না, কারণ তারপরে আছে কুইপার বেল্ট এবং ওর্ট ক্লাউড, যা প্রচণ্ড ঠান্ডা এবং রহস্যময় এলাকা। যদিও এলাকাটার সম্পর্কে এখনও খুব বেশি রিসার্চ করা হয়নি। কুইপার বেল্ট হলো আমাদের সৌরজগতের সেই এলাকা যেখানে সবথেকে বেশি ধূমকেতু উৎপন্ন হয়, আর সেখান থেকেই সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে দেয়। কখনো কখনো আবার প্রধান সৌরজগতে প্রবেশ করে এবং বিভিন্ন গ্রহের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কিন্তু এই ধূমকেতু যখন আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসে, তখন আমাদের পৃথিবীর দিকে আসার সময় এদের বৃহস্পতি গ্রহের সামনে দিয়ে যেতে হয়। যখনই সেগুলো বৃহস্পতির সামনে দিয়ে এগিয়ে যায়, তখন বৃহস্পতি নিজের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তাদেরকে নিজের মধ্যে টেনে নেয়, যার ফলে সেগুলো আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় না এবং আমাদের পৃথিবী সেই সব ধূমকেতুর সঙ্গে সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়। যদি কোনোদিনও এমন কোনো ধূমকেতু আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে পৃথিবী থেকে প্রাণী জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে। শুমেকার লেভি 9 নামের এরকমই একটা ধূমকেতু 1992 সালের জুন মাসে বৃহস্পতির সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে সেটা প্রায় 30টা ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছিল। তারপর সেই সব ছোট ছোট টুকরোগুলো 1994 সালে বৃহস্পতির সাথে ধাক্কা খেয়েছিল। তখনই বিজ্ঞানীরা প্রথমবার কোনো দুটো জিনিসকে এত সামনে থেকে ধাক্কা খেতে দেখেছিলেন। সেই সময় প্রথমবার সৌরজগতে এমন কোনো সংঘাত দেখা গিয়েছিল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ধূমকেতু অন্য কোথাও নয়, বরং আমাদের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল। যদি সেটা আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেত, তাহলে কী হতে পারত সেটা তো আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। আপনারা সেই অ্যাস্ট্রয়েডটার কথা তো নিশ্চয়ই জানেন, যেটা ডাইনোসরদের আমাদের পৃথিবীর থেকে বিলুপ্ত করে দিয়েছিল। সেটার আকার প্রায় 11 থেকে 81 কিলোমিটারের মধ্যে ছিল, আর শুমেকার লেভি 9-এর সাইজ ছিল মাত্র 2 কিলোমিটার। তাই এটা যদি আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেত, তাহলে আমাদের পৃথিবী অনেক বড় ক্ষতির সম্মুখীন হতো এবং হয়তো মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেত। শুমেকার লেভি 9 তো শুধুমাত্র একটা উদাহরণ। প্রত্যেক বছর আমাদের পৃথিবীর দিকে এমন অসংখ্য গ্রহাণু আসতে থাকে, কিন্তু কখনো সেগুলো পৃথিবীতে প্রবেশ করতে পারে না, কারণ সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি আমাদের রক্ষা করে চলেছে। বৃহস্পতি না থাকলে কয়েক কোটি বছর আগেই হয়তো পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেত, মানব সভ্যতার কোনো অস্তিত্বই থাকতো না। সত্যি বৃহস্পতি আমাদের পৃথিবীকে বড় ভাইয়ের মতো রক্ষা করে চলেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।